নমস্কার, কিষাণ বাণীর আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। আর এই অনুষ্ঠানে আজ আপনাদের সঙ্গে প্রথম পর্যায়ে আমি প্রদ্যোতন চট্টোপাধ্যায়। আজ কিষাণ বাণীর প্রথম পর্যায়ে আমরা আলোচনা করব মিশ্র চাষ হিসাবে আমন ধানের জমিতে সবজি চাষ। এ ব্যাপারে আমাদের সঙ্গে আলোচনা করতে আমাদেরকে উপযুক্ত পরামর্শ দিতে রয়েছেন বিশিষ্ট কৃষি বিশেষজ্ঞ চঞ্চল কুমার প্রামাণিক, উপকৃষি অধিকর্তা, বিশ্ব ব্যাংক প্রকল্প, জলপাইগুড়ি। চঞ্চলবাবু, আপনাকে আমাদের এই আসরে স্বাগত জানাই। নমস্কার। চঞ্চলবাবু, এই যে আজকের বিষয়টা আমরা বললাম যে মিশ্র চাষ হিসেবে আমন ধানের জমিতে সবজি চাষ, এটা বীরভূমে কিছুটা ক্ষেত্রে হচ্ছে। আপনি গত মাসেও বীরভূমের কৃষি বিভাগে কর্মরত ছিলেন, আপনি উত্তরবঙ্গে গেছেন এই মুহূর্তে জলপাইগুড়িতে। বীরভূমের পার্সপেক্টিভে এটা কতটা উপযুক্ত, প্রথম কথা বীরভূমের ক্ষেত্রে, আর দ্বিতীয়ত এটা করার সুবিধেটা কি? দেখুন, বীরভূমে এমনিতেই হচ্ছে উঁচু নিচু জমি এবং লেভেল নেই জমিটা, এবং প্রচুর জমি আছে যেগুলো উঁচু এবং মাঝারি উঁচু এরকম জমি রয়েছে, যেগুলোতে জল ওঠা, বৃষ্টির জল ধরে রাখা ইত্যাদি মানে সুযোগটা অনেকটা কম থাকে। তো সেক্ষেত্রে আমরা বলি যে ওই সমস্ত জমিগুলোই যদি আমরা ধানের সঙ্গে আর একটা অন্য ফসল নেবার সুযোগ করে দিতে পারি, তাহলে কিন্তু সামগ্রিক ইনকামটা অনেকটা বেশি হয়। উঁচু জমিতে অন্যান্য ফসল বলতে এখানে সাধারণত আমরা যেটা বলতে চাইছি, যেটা হচ্ছে কুমড়ো এবং লাউ চাষ, এই দুটো আমরা এর মধ্যে রাখতে চাইছি। অনেক জেলায় এই চাষে এগিয়ে এসেছে, এই মিশ্র চাষে। আমরা চাইছি যে বীরভূম জেলাতে যদিও দু একটা বিক্ষিপ্তভাবে হয়, তবু এটা হলে মানে সামগ্রিকভাবে কিন্তু চাষিদের লাভই হবে। এটার সুবিধার দিকগুলো কি কি? সুবিধে তো প্রথম কথাই হচ্ছে যে উঁচু জমিতে ধান চাষের কোনো যদি বৃষ্টির অভাব হয়, নিশ্চয়তা অনেকটা কম থাকে, ফলন কমে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা যদি দুটো চাষ করি, তাহলে দুটোর মধ্যে একটা অন্তত সবজিটাও আমরা অল্প জলে বাঁচাতে পারবো, এটা একটা সুবিধে। দ্বিতীয় হচ্ছে যে একই চাষে কিন্তু আমরা দুটো ফসল পেতে পারি, এবং সেক্ষেত্রে ধানের ফলন এমন কিছু কমে না, অথচ তার সঙ্গে আমরা বাড়তি ইনকামটা পেয়ে যাচ্ছি সবজির ক্ষেত্রে। এরপরে আমরা বলতে পারি যে আমরা যে সময়টা সবজি চাষ করব সেইটা প্রায় পুজোর সময় সেই ফসলটা উঠবে, এবং তার জন্য আমরা দামটা অনেক বেশি পাবো সবজিতে। আর মিশ্র চাষে কিন্তু পোকামাকড়ের উৎপাত বা রোগের উৎপাত একটু কম হয়। যে সবজি চাষটা করব তার জন্য কিছুটা গ্যাপ থাকে সেই জায়গায়, সেই জায়গাতে একটু আলো বাতাস চলাচল করে, যেটা ধানের পক্ষে সহায়ক হয়। বাদামি শোষক পোকার আক্রমণ জনিত যে অসুবিধা, সেগুলো থেকে আমরা অনেকাংশে রক্ষা পাই। আর হচ্ছে যে খাঁচাটা বানাই ওই সবজি চাষের জন্য বাঁশের টুকরো দিয়ে, সেখানে পাখি বসতে পারে, এবং পাখি বসলে পোকা ধরে খাওয়ার সুবিধা হয়। এই সমস্ত সুবিধাগুলো রয়েছে। সামগ্রিকভাবে আমরা ফলনটা বেশি পাচ্ছি, এটাই বড় কথা। এখানে একটা অসুবিধের কথা মনে হতে পারে, যেটা হলো ওই যে খাঁচাটা বানানো হলো, হুম। সেখানে সবজি চাষটা হবে, তার জন্য তো খানিকটা জায়গা চলে যাবে, হুম। সেখানে ধান থাকবে না, তার ফলে কি ধানের উৎপাদন কম হতে পারে? আমি একটা হিসেব বলি, ধরুন 1 বিঘে জমি, 1 বিঘে জমিতে আমরা 120টা কুমড়ো এবং প্রায় 90-100টা মতো লাউয়ের গাছ লাগাতে পারি, তাহলে ততগুলো আমার ওই খাঁচা লাগবে। তো তার জন্যে মোটামুটি আমরা একটা হিসেব করে বলতে পারি 10 ফিট বাই 12 ফিট বা 10 ফিট বাই 10 ফিট, যেমন চাষির সুবিধে হবে এইরকম পয়েন্ট করে ওই খাঁচাগুলো বানাতে হয়। একটা চটের বস্তা হতে পারে বা প্লাস্টিকের বস্তা হতে পারে, যেগুলো দিয়ে এই খাঁচাটা বানানো হয়। এর জন্যে যে খুব বেশি জায়গার প্রয়োজন হয় তা কিন্তু নয়। বাঁশের বাখারি বা বাতা মাটিতে পুঁতে তার ভেতর বস্তা বা প্যাকেট ভরে গোল বা চারকোণ করে ঘিরলে যেটুকুনি জায়গা লাগে ততটা জায়গা লাগবে, তাই তো? 10 ফিট বাই 10 ফিট দূরে দূরে। এইটুকুই। আচ্ছা,
এই যে জায়গাটা চলে যাবে তাতে খুব একটা সমস্যা হবে না। আপনারা যারা বিশেষজ্ঞ এবং যারা প্রগতিশীল চাষি তারা এমনিতেই কিছু দূর অন্তর অন্তর একটা করে সারি ছেড়েই দেন যাতে করে আলো বাতাস যায়। সেই সারিটা যেখানে ছেড়ে দিলেন সেখানে যদি লাইন করে এই গাছগুলো লাগানো যায় তাহলে তো খুব একটা জায়গা যাওয়ার প্রশ্নই ওঠে খুব না। একটা প্রশ্ন ওঠে না, কারণ ওটা ওটা আমরা বলি 8 সারি অন্তর এমনিতেই গ্যাপ দিতে বলি। সেক্ষেত্রে এখানে একটা গ্যাপ নিজে থেকেই হয়ে যাচ্ছে, সেটা আমার সুবিধা হচ্ছে। এক্ষেত্রে চাষের পদ্ধতিটা কীরকম হবে? আমরা যেমন বীজ শোধন করি, যেমন বীজতলা, তারপরে চারা শোধন করি, সেগুলো একই রকম পদ্ধতি। মূল জমিটা মানে কাদার জমিটা একই রকম হবে। রোয়া করার আগের মুহূর্তে আমরা কি করব যে এই 10 ফিট বাই 10 ফিট প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ অনুযায়ী আমরা ওই প্লাস্টিক বা চটের বস্তাটা জমিতে প্লেস করব। এখানে আরেকটা কথা হচ্ছে যে বস্তাটার 2 মুখ কিন্তু খোলা থাকবে, তলাটাও খোলা থাকবে। তো এই অবস্থায় আমরা এইরকম একটা স্ট্রাকচার বানিয়ে নিলাম। আচ্ছা, এরপরে 10 ফুট দূরে আবার একটা স্ট্রাকচার, তাই তো? 10 ফুট দূরে আবার একটা স্ট্রাকচার। এটা সারি টু সারি করলে ভালো হয়, দেখতেও ভালো লাগে, আবার নির্দিষ্ট দূরত্বটা সঠিকভাবে বজায় রাখা যায়। এদিকে চওড়াতে আমরা 12 ফুট দূরে আবার একটা সারি করে নিতে পারবো আর একটা সারি করে নিতে পারবো এবং এরকম সেই ভাবে। সারিতে 10 ফুট 10 ফুট করে লম্বা করে আমরা আবার একটা দিয়ে আবার দিলাম। আবার একটা করে নিলাম আচ্ছা। এইভাবে। তো এই এ- যে খাঁচাটা করলাম, এই খাঁচাটা নিচের তলের এটা খোলা থাকলো, সেলাই মানে ওপেন, 2 দিক ওপেন থাকলো। তারপর এখানে কি করলাম, এই যে শুকনো কচুরিপানার একটা স্তর নিচে আমরা দিলাম। কচুরিপানা হতে পারে, অন্যান্য পাতা হতে পারে, খড় হতে পারে, যেটা সুবিধে। এরপরে কি করলাম, আমরা কিছুটা উর্বর মাটি দিলাম। এই উর্বর মাটি দেওয়ার পরে আমরা কিছুটা জৈব সার বা ভার্মি কম্পোস্ট যেটা পাবো সেইটা দিলাম। এর উপরে আবার একটা অল্প মাটির স্তর দিলাম। এইভাবে আমরা পুরো জিনিসটা তৈরি করব। তৈরি করা হয়ে গেল। এবার আমরা ধান নির্দিষ্ট সময়ে চারা রোয়া করে দিলাম, এবং এই রোয়া করে দেওয়ার পর আমরা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে, বাংলা আশ্বিন মাসের মাঝামাঝি, প্রতিটি বস্তায় 3-4টে করে যদি আমরা কুমড়ো নিই বা লাউ নিই, তাদের সেগুলোর বীজ আমরা নির্দিষ্ট ওই খাঁচার মধ্যে, মাটির মধ্যে দিয়ে দিলাম। এইটুকুই কাজ, এর বাইরে কিন্তু আর যে খুব একটা পরিচর্যার ব্যাপার আছে তা নয়। এখানে মাঝে মাঝে একটু দেখে নিতে হয় যে আহ, বীজগুলো ঠিকঠাক অঙ্কুর বেরোলো কিনা, এইটুকুই ব্যাপার। আলাদা করে বস্তার মধ্যে কিন্তু কোনো সার দেবার কোনো প্রয়োজন নেই। সারও লাগবে না, সেচও লাগবে না, কিচ্ছু লাগবে না। আলাদা করে কোনো সেচের প্রয়োজন নেই। শুধুমাত্র দেখতে হবে যে প্রথম অবস্থায় চারা যখন অঙ্কুর বেরোবে সেই সময় উপর মাটির স্তরে যদি কোনো জলের অভাব থাকে তো অল্প করে একটু কোনো পাত্রে বা মগে করে একটু করে জল দিয়ে দিলেই যথেষ্ট। সারের আলাদা করে কোনো প্রয়োজন নেই। রোগ পোকার ক্ষেত্রে কি কোনো বিশেষ ব্যবস্থা নিতে হবে এই ক্ষেত্রে? যেহেতু এটা একটা গ্যাপ পাচ্ছে সারি থেকে সারি ধানের, সেই জন্য ধানের রোগবালাইয়ের সম্ভাবনাটা অনেকটা কমে আসে। এবং সেক্ষেত্রে যদি কোনো রোগবালাইয়ের সমস্যা এর পরেও থেকে থাকে তো সেই তাহলে আমাদের যথাযথ ব্যবস্থা নিতে হবে। সবজির ক্ষেত্রে? সবজির ক্ষেত্রে যেহেতু এটা ধানের মধ্যে আছে, কিন্তু এখানে সাধারণত সবজির ক্ষেত্রে যে পোকা বা রোগের সম্ভাবনা থাকে এক্ষেত্রে অনেকটা প্রকোপটা কমে যায়। এবারে ওই গাছটা যখন বেরোচ্ছে ওটা তখন উঁচু হয়ে ওই মানে বস্তাটা ধরে উপর দিকে বেরিয়ে তো নিচের দিকে নেমে যেতে পারে। এমনিতে ধরুন জল কাদা আছে, সেখানে যদি গাছগুলো নেমে যায়, ফল যদি ওখানে ধরে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না? এখানে যে লতাটা বেরোবে সেই লতাটা ধানের উপর দিয়েই যাবে এবং অসুবিধে কিছু নেই। কেবল যখন ফলটা আসবে, কুমড়ো হোক বা লাউ হোক, সেক্ষেত্রে কিন্তু একটু মাটির মধ্যে নেমে যেতে পারে। সেক্ষেত্রে যে খুব বেশি বিপদের সম্ভাবনা নেই, কারণ পরবর্তীকালে তো ধানটা পাকার মুহূর্ত চলে আসে এবং জমিতে জলের পরিমাণও কমে যায়, তখন অসুবিধা হয় না খুব একটা। হুম। আচ্ছা, এখানে ফলনটা নর্মালি যেরকম লাগানো হয় ধরুন কুমড়ো বা লাউ, কাছাকাছি ফলন হবে? অবশ্যই কাছাকাছি ফলন হবে, এমন কিছু তফাৎ হয় না। ওইটুকুনি জায়গাতে যে পরিমাণ ধান উৎপাদন হতে পারতো তার চেয়ে তো কুমড়ো বা লাউ অনেক বেশি পয়সা দিতে পারবে। অনেক বেশি পয়সা দিতে পারবে। আচ্ছা, লাউ কুমড়ো ছাড়া অন্য কিছু কি লাগানো সম্ভব হবে?
আমরা কিন্তু লাউ কুমড়োটা পরীক্ষা করে দেখেছি। তবে আমাদের মনে হয় এখানে অন্যান্য যেমন বেগুন গাছের একটা সম্ভাবনা আছে, বেগুন গাছ লাগানো যেতে পারে। আবার কিছু ক্ষেত্রে অন্য লতা গাছ যেমন লাফা হতে পারে, লাফাগুলোও লাগানো যেতে পারে ওখানে। চঞ্চলবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের এই একটা সুন্দর পরামর্শ দেবার জন্যে। আশা করব চাষি বন্ধুরা এভাবে ধানের সঙ্গে সবজির যে মিশ্র চাষ সেটা করবেন এবং করলে পরে যথেষ্ট লাভ পাবেন, এই আশা রেখে আপনাকে ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে, যারা এই পর্বের অনুষ্ঠান শুনলেন তাদের ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে এই পর্বের কিষাণ বাণী এখানেই শেষ করছি। নমস্কার চাষি বন্ধুরা, কিষাণ বাণী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এসেছি লাভপুর ব্লকের অন্তর্গত নবগ্রামে। আমরা কথা বলবো এই গ্রামের একজন সফল চাষি বন্ধুর সাথে, যিনি সারা বছর ধরে চাষবাস করে আজকে সফল হয়েছেন। শুধুমাত্র যে সবজি চাষ বা ধান চাষ না, আজকে হাঁস মুরগি পালন করেও কিন্তু আজকে তিনি সফল হয়েছেন। এরকম একজন চাষি বন্ধুর নানা অভিজ্ঞতার কথা আজ আমরা শুনবো। দাদা, আপনার নাম? নমস্কার, আমার নাম রঞ্জিত ঘোষ। মূলত আপনি কি চাষবাস করে থাকেন আর কি চাষ করে আপনি সফল হয়েছেন? মূলত আমি ধান চাষ আমাদের মেন চাষ, তার সঙ্গে সাথী ফসল হিসেবে বিভিন্ন সবজি চাষ করে থাকি। আর এর সাথে আমি যেটা আমার মূল ব্যবসা, সেটা হলো ব্রয়লার মুরগি চাষ। আচ্ছা, এই যে ব্রয়লার মুরগি চাষ করেন, তো এটা কত বছর ধরে এই মুরগি চাষ করে আসছেন? প্রায় 15-16 বছর এই ব্যবসার সঙ্গে যুক্ত আছি। আচ্ছা, তো আপনার কাছে জানবো যে এই মুরগি চাষ করতে গেলে একটা বিশেষ তাদের যত্ন নিতে হয় এবং তাদের যে বাসস্থান সেটাও ঠিক মতন করতে হয়। প্রথমে আমরা জানবো যে এই মুরগি চাষের জন্য কীরকম ঘরটা তৈরি করেন? দেখুন, এই ঘরটা এমন একটা জায়গায় করতে হবে যেখানে আলো বাতাস ভালো পৌঁছায়, একটু উঁচু জায়গায় হতে হবে যেন জল শোধ না করে এবং পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া যায়, তাহলে এটা মুরগি পালনের জন্য খুব সহায়ক। আচ্ছা, তো কি জাতের আপনি মুরগি পালন করেন? সাধারণত আমাদের দুটো জনপ্রিয় ব্রিড আছে, যেটা কক ব্রিড এবং রস ব্রিড। এই দুটোর মধ্যে যে কোনো একটা চাষ করা যায় আমাদের এই এলাকায়। তো কক ব্রিডটাই একটু ভালো, যেখানে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো। আমরা সাধারণত কক ব্রিড নিয়ে চাষ করি। তো এই মুরগি চাষ করছেন, বর্তমানে কতগুলো আপনার এই ফার্মে মুরগি আছে? আমার ফার্মে 2000 ক্যাপাসিটির মুরগি আছে। মানে এই 2000 পিস মুরগি এই ফার্মের ভিতরে রেখে চাষ করা সম্ভব। আচ্ছা, তো আমরা জানি যে এই ধরনের মুরগি এমন একটি বিশেষ জাতের মুরগি যাদের দ্রুত মাংস উৎপাদনের জন্য পালন করা হয় এবং অনেক জায়গায় কিন্তু চাষি বন্ধুরা করে থাকেন, সেটা আপনি করছেন। তো কত দিনে এই মুরগির একটা বিক্রির উপযোগী হয়? সাধারণত একটা মুরগি যখন 1500 থেকে 2 কিলো যখন ওজন হয় তখনই এটা বিক্রির উপযুক্ত হয়ে যায়। তো এটা ঠিক 35 থেকে 40 দিনের মধ্যে এই ওজনটা এসে যায়, তখনই এটা বিক্রির উপযোগী হয়ে থাকে। ঠিক। তো অবশ্যই এটা খুব একটা ভালো, আপনি যেটা করে আসছেন প্রাণী পালন, সেটা খুব ভালো দিক। এবং সব থেকে ব্যাপার আপনি যেটা বললেন যে শুকনো উঁচু জমি, ভালো আলো বাতাস চলাচল, পরিষ্কার পরিচ্ছন্ন একটা আবাসন প্রয়োজন। কতটা জমিতে এই ফার্মটা তৈরি করেছেন? আপাতত কাঠা 6-7 এলাকা নিয়ে শুরু করেছি। 6-7 কাঠা মতো জায়গা আছে। মানে একটা লম্বা চওড়াতে যদি ধরা হয় 140 ফুট বা 21 ফুট আমার এই বাড়িটা তৈরি করা আছে। তো এই কতদিনে মোটামুটি একটা বিক্রি করা উপযুক্ত হয়? মানে কত কেজি হলে মোটামুটি, যদি আমরা একটা আনুমানিক ধরি যে 2 কেজি ওজন হতে কতদিন সময় লাগে? এই 35 থেকে 40 দিন ধরুন, এর তারপরে মধ্যেই হয়ে যায়। হ্যাঁ, দিয়ে বিক্রি হয়ে যায়। আচ্ছা, আর এটা পাশাপাশি এদের তো খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা থাকে, সুতরাং এই মুরগির খাদ্যে কি থাকা উচিত বা কি দেন আপনারা? খাদ্যে হাই প্রোটিন জাতীয় খাবার দিতে হয় মুরগিকে, মানে ভালো মাংস উৎপাদন করার জন্য। যেমন ধান, গম, ভুট্টা মেন উপাদান, তার সঙ্গে ভিটামিন, প্রোটিন, খনিজ উপাদান এসব দিয়ে খাবারগুলো তৈরি করা হয়। আর বিশেষ করে আমরা জানি যে এই ধরনের মুরগি পালন করতে গেলে একটা পরিচর্যা দরকার হয়ে থাকে, সকাল থেকে একবারে সন্ধ্যা পর্যন্ত বা 24 ঘন্টায়। আমরা কি ধরনের 24 ঘন্টায় বলুন। পরিচর্যাটা কি করেন? পরিচর্যা বলতে যে বাসনপত্র যেগুলো থাকে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। জলের যে জায়গাগুলো আছে সেগুলোতে যেন কোনো রকম ছত্রাক না জন্মায়, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রেখে পরিশোধিত জল এবং খাবার দেওয়াটাই হচ্ছে মেন। এই হচ্ছে পরিচর্যা।
আর তার সঙ্গে যে সমস্ত ধরুন বিছানা, যে বিছানা থাকে সেইটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, মানে যাতে জমে না যায় বা কোনো রকম ওর মধ্যে ভিজে না যায়, ভিজে গিয়ে কোনো রকম দুর্গন্ধ না সৃষ্টি হয়, এইগুলোই পরিচর্যা। একটু আগে যেটা বললেন যে মুরগির খাদ্যে যেগুলো থাকা দরকার, যেমন বললেন উচ্চ প্রোটিন, পর্যাপ্ত হ্যাঁ, শস্য হ্যাঁ। বললেন, ভিটামিন বললেন, খনিজ উপাদান বললেন, এইগুলো কি কি ধরনের শস্য থাকে আপনার খাবারের মধ্যে? খাবারের মধ্যে যে প্রোটিন থাকে, ধরুন গুলো হয়তো কোনো সামুদ্রিক মাছ হতে পারে, কোনো প্রাণীজ প্রোটিনও হতে পারে, যা থাকতে পারে কোনো, আবার ধরুন কোনো জৈবিক প্রোটিন, মানে যেগুলো ধরো ওই সোয়াবিন জাতীয় এই ধরনের থাকে আর কি। সোয়াবিনের যে ডিওসিটা থাকে না, সোয়াবিনের ছাল টাল যেগুলো থাকে, যেগুলো ধরুন ব্যবহার হয় না, সেইগুলো এই খাবারের সঙ্গে মিক্স করে দিয়ে খাওয়ানো সম্ভব। আরেকটা যেটা আমরা জানি যে মুরগির প্রধান প্রধান হয়ে থাকে, যেগুলো অনেক সময় মুরগি প্রচুর পরিমাণে মুরগি মারাও যায়, সে ধরনের কোনো হ্যাঁ, সমস্যা? হ্যাঁ, দেখুন এমনিতে ছোটখাটো রোগ তো রয়েছেই, ইকোলাই বা পাতলা পায়খানা এই সমস্ত আছে, তাছাড়া কিছু ভাইরাস রোগ আছে, কিছু ব্যাকটেরিয়া ঘটিত রোগ, কিছু ভাইরাস ঘটিত রোগ, যেমন কামড়ো আছে, তারপরে সিআরডি আছে, কয়েকটা রিক্সের আছে। এই সমস্ত রোগগুলো হলে আমাদের প্রোডাকশনের ক্ষতি হয়। মানে এগুলো কি ওই শ্বাসকষ্টজনিত রোগ? না, বিভিন্ন রকম শ্বাসকষ্ট আছে, শ্বাসকষ্ট সিআরডি যেগুলো হয় সেগুলো ঠান্ডা লাগা, সেগুলো শ্বাসকষ্টজনিত রোগ। এখানে এই সিআরডি বলতে ওই ঠান্ডা লাগার যে একটা রোগ আছে, সেই রোগটা এলে তখন ওই শ্বাসকষ্টজনিত সমস্যাগুলো দেখা যায়। এর জন্য আপনারা কি ব্যবস্থা নেন? এর জন্য আমাদের মেন ব্যবস্থা হচ্ছে পাখিকে কোনো রকম ভাবে ঠান্ডা না লাগে, যেন বাইরের ঠান্ডা বাতাস যদি মুরগির গায়ে দেওয়া হয় সেটা ঠান্ডা লেগে যেতে পারে, বা অপরিশোধিত জল ঠান্ডা লেগে যেতে পারে, বা প্রচন্ড গরমের সময় হঠাৎ করে ঠান্ডা বা কোনো কারণে ভিজে গেল বৃষ্টির জলে, এই সমস্ত ক্ষেত্রে ঠান্ডাটা আসার সম্ভাবনা থাকে। তো বিশেষ করে সব থেকে বেশি যেটা সমস্যা, ভোরের ঠান্ডা বাতাস, সেটা যদি গায়ে লাগিয়ে দেওয়া হয় তাহলে ঠান্ডাটা চলে আসে। আমরা জানি যে মুরগি খেতে বিশেষ একটা রোগ হয়ে থাকে, রানীক্ষেত বলে থাকে যেটা। হ্যাঁ, রানীক্ষেত কিন্তু কিছু কিছু জায়গায় এসে থাকে, আচ্ছা, সব জায়গায় কিন্তু আসে না। রানীক্ষেত এমন একটা ভাইরাস ঘটিত রোগ, যে ফার্মে রানীক্ষেত আসবে 24 ঘন্টার মধ্যে 100টা মুরগি থাকলে 100টাই মরে যাবে। ধরুন 1000 আছে, 1000টা 24 ঘন্টার মধ্যে মরে যাবে, একটাও বেঁচে থাকবে না। তার জন্য তো আলাদা যত্ন নিতে হয়। হ্যাঁ, ভ্যাকসিন আছে, রানীক্ষেত রোগের একটা ভ্যাকসিন কোন দিলে ওই রোগটা আর আসে না। তবে ওইটা জায়গা বিশেষে হয়, সব জায়গাতে হয় না। আর মুরগির যে রোগগুলো আসে সেগুলো সবই এই বিভিন্ন লোক মাধ্যমে বা ওই খাবার, গাড়ি, আবহাওয়া খারাপ হওয়ার কারণে এই রোগগুলো আসে। এই জাতের মুরগি চাষ করতে গেলে অনেক চাষি বন্ধু বলে থাকে যে এদের নাকি খাদ্যের যে খরচ সেটা একটু বেশি হয়, এটা কেন? খাদ্যের খরচ বেশি হওয়ার কারণ হচ্ছে এদের যে খাবারটা হাই প্রোটিন দেওয়া হয় না, মানে এদের মাংস প্রোডাকশন করার জন্য তাড়াতাড়ি এরা বৃদ্ধি হয়, তাড়াতাড়ি বৃদ্ধি করার জন্য এদের খাবারে প্রচুর পরিমাণে প্রোটিন দিতে হয়, প্রোটিন, তারপরে ওই তেল জাতীয় কিছু দেওয়া হয় যেগুলো খুব দাম, ওই কারণে এদের খাবারের উৎপাদন খরচাটাও একটু বেশি। এবং জলের চাহিদাও তো অনেক বেশি এদের। হ্যাঁ, প্রচুর পরিমাণে জল খায়, আর দ্রুত ওজন বৃদ্ধি এবং সুস্থতার জন্য পর্যাপ্ত পরিশোধিত জলের খুব প্রয়োজন, এই জন্য এর জলও প্রচুর পরিমাণে খায়। আর এই জাতের মুরগি যে চাষ করে থাকেন তার প্রধান সুবিধা তো অনেকগুলো আছে। হ্যাঁ, খুব কম সময়ে ওজন আসে, এবং সাধারণ মানুষ এই মাংসর যে চাহিদাটা পূরণ করতে পারে, অল্প খরচে এটা মানে বাজার থেকে কিনতে পারে, এটাই আর কি, এটাই হচ্ছে বিশেষ সুবিধা। আচ্ছা, এই জাতের মুরগির মানে আনুমানিক আপনাকে জানবো যে গড় মৃত্যু হার কতটা হয়, মানে মোটামুটি যদি 100টা মুরগি থাকে সেই ধরনের কি মুরগি মারা যায়? মুরগির 5%-এর মধ্যে থাকলে এটা হচ্ছে স্বাভাবিক মৃত্যু হার। এর থেকে যদি বেশি মৃত্যু হয় সেক্ষেত্রে আমাদের প্রোডাকশনের ক্ষতি হয়। 5% পর্যন্ত ঠিক আছে, একটু বেশি হলেই সেখানে আমাদের লাভ থেকে যাবে আর কি, লাভ্যাংশ কমে যাবে। আরেকটি বিষয় জানবো যে এই জাতের মুরগি চাষে সফলতা বিষয়ে আপনার কাছে পরামর্শ নেবো যে কী কী বিষয়ের উপর নির্ভর করে, যে যদি কোনো চাষি বন্ধু করতে চান একটু যদি সুপরামর্শ দেন। দেখুন, এখন বেকার যে হারে বাড়ছে, তাতে করে কিছু বেকার ছেলে যদি মনে করে যে আমি একটা এই পোলট্রি ফার্ম করে স্বাবলম্বী হব, তাহলে খুব সহজেই খুব কম খরচে একটা চালা বানিয়ে কিন্তু এই মুরগি চাষ করা সম্ভব। কমপক্ষে 500 পিস মুরগি নিয়েই কিন্তু এই
ব্যবসা করা সম্ভব। তো এখন প্রতিনিয়ত বেকারের সমস্যা থেকে মুক্তি পাওয়ার একটা রাস্তা এখান থেকে কিন্তু করা যাওয়া সম্ভব, সহজেই করা যেতে পারে। ঠিক, মানে এই জাতীয় মুরগি চাষ করলে যে কম সময়ে বেশি মাংস উৎপাদনের দারুণ একটা উপায় আমরা বলতে পারি, এবং ঠিক পরিচর্যা ব্যবস্থাপনাও কিন্তু লাভ নিশ্চিত করা হয় বা নিশ্চিত করা যায়, এবং প্রচুর টাকা কিন্তু চাষি বন্ধুরা রোজগার করতে পারেন, যেটা আপনি করেছেন, আজকে সফল হয়েছেন। হ্যাঁ, খুব সহজেই, মানে ধরুন আমরা যদি এর সঙ্গে দেশি মুরগির সঙ্গে যদি আজ পোল্ট্রি মুরগির তুলনা করা হয়, একটা দেশি মুরগি কমপক্ষে 70 থেকে 90 দিন পালন করলে যে মাংসটা পাওয়া যাবে, সেটা আমরা তার হাফ টাইমের মধ্যে কিন্তু সেই পরিমাণ মাংস ব্রয়লার থেকে পাওয়া সম্ভব। এই মাংসের চাহিদা পূরণ করার জন্য ব্রয়লার খুবই একটা ভালো লাভজনক ব্যবসা। এবং এদের মল থেকে তো আপনি অনেক কিছু চাষ করে থাকেন। হ্যাঁ, মল থেকে, এই মলটাকে একটা প্রসেসিং করতে হয়। এটাকে সরাসরি আমরা ফার্ম থেকে নিয়ে জমিতে দিই না, এটাকে একটা জায়গায় কম্পোস্ট করে কিছুদিন রাখার পর সেটা আমরা যে কোনো সবজি বা ফুল চাষ বা বিভিন্ন জৈব সার হিসেবে যে কোনো ফসলে এটা দেওয়া যেতে পারে, যে কোনো ফসল। যেগুলো সাথী ফসল করছেন সেখানে। হ্যাঁ, ও সবই খুব ভালো প্রোডাকশন হবে। এতে ওনার নাইট্রোজেন, ফসফরাস কোনো কিছু লাগবে না, শুধু ওইটা দিলেই ভালো ফসল তৈরি হয়ে যাবে। এটা আমিও করেছি। হ্যাঁ, বাস্তবে যেটা করেছেন এবং সফল হয়েছেন। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো রেজাল্ট হয়েছে। ঠিক, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আজকে আমরা এসেছিলাম লাভপুর ব্লকের অন্তর্গত নবগ্রামে। আমরা কথা বললাম এই গ্রামের একজন সফল চাষি বন্ধুর সাথে, যিনি শুধুমাত্র যে সবজি চাষ বা ধান চাষ না, প্রাণী পালন করেও কিন্তু আজকে তিনি সফল হয়েছেন, বিভিন্ন জাতের মুরগি চাষ করেও কিন্তু আজকে তিনি স্বনির্ভর হয়েছেন। এরকম একজন চাষি বন্ধুর নানা অভিজ্ঞতার কথা আজকে আমরা শুনলাম। এতক্ষণ এই অনুষ্ঠানটি শুনলেন ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন আমাদের এই কিষাণ বাণী অনুষ্ঠান শেষ করছি।